আমি প্রথমে তোমাদেরকে একটু সহজ করে বলে দিই হেডেক সম্বন্ধে, কারণ হেডেক ইজ এ ভেরি টাফ টপিক। Headache is the two parts. One is the primary headache, another is the secondary headache. Secondary headache is comparatively easy from my point of view, because primary headache is strictly restricted only for clinical diagnosis, history taking and your approach, and it subjective variation is also present in cases of diagnosis of primary headache. Suppose you say this headache is a migraine. I say no, it is not a migraine, it is a tension type of headache. You say TCA, trigeminal cephalalgia, it is autonomic variety. And under this section, two important part is also important. It is very difficult clinically. One is the SUNACT, another is the SUNA. You learn probably. If not learn, you write down it. And this for important, your short note. So, in headache, what is your question? First long question. What is the types of headache? But classify the headache and write briefly on management of headache. It is one of the question. Another question is the approach of headache disorders. 20 marks or 15 marks a question থাকতে পারে. Another is the vascular headache. Vascular headache is a large entity. আমরা নিউলি এখন আমরা বলি নিউরোভাস্কুলার হেডেক, ওই হেডেকটাকে আমরা একটু মডিফাই করেছি, নিউরোভাস্কুলার হেডেক। অ্যান্ড ছোট ছোট রাইট ব্রিফলি আসতে পারে, হোয়াট ইজ টেনশন টাইপ অফ হেডেক, হোয়াট ইজ ভাস্কুলার হেডেক, হোয়াট ইজ দ্য প্রিভেন্টিভ অ্যাপ্রোচ অফ হেডেক, হোয়াট ইজ অ্যাবোর্টিভ ট্রিটমেন্ট অফ দ্য হেডেক, এই ব্যাপারগুলো আসতে পারে। আরেকটা আসতে পারে, তোমাদের আরেকটু কোশ্চেনটা সহজ করে দিলে হয়তো, secondary causes of headache. And secondary causes of headache লেখাটা কিন্তু comparatively easy, and where the particular cause is present. In cases of primary headache, cause is not defined as, I repeatedly said, it is only clinical dependent, particularly age, sex, genetic factor, racial factor, all factors are involved in cases of primary headache. তাহলে আমরা স্লাইডগুলো একবার দেখে নিই, স্লাইডের সাথে সাথে একটু করে বলবো। এই কথাটাই বললাম, তাহলে এই লাস্ট কথাটা পড়ো, লিস্ট অফ হেডেক ট্রিগার্স। ইট ইজ ইম্পর্টেন্ট ফর প্রাইমারি হেডেক, নট ফর সেকেন্ডারি হেডেক। এই প্রাইমারি ট্রিগার জানতে হলে তোমাদেরকে তিনটে জিনিস জানতে হবে। হোয়াট ইজ দ্য প্রোড্রোম সিমটমস, what is the postdrome symptoms, and what do you mean by aura? Aura is very much important in cases of vascular headache, that is the migraine. আর কোন ডিজিজে aura কথাটা ইউজ করা হয় কে বলতে পারবে? Not for focal seizure, in cases of epilepsy. aura focal seizure হয় না, aura generalized seizure হয় সবসময়। তো আমরা যখন এপিলেপসি নিয়ে কথা বলবো তখন ওই অরাটা বলবো, এখানে আমরা এই অরাটা নিয়ে একটু ডিসকাস করব। এখানে অরাটা হচ্ছে পেশেন্টের যখন when start the headache, before starting the headache একটা 1 আওয়ারের একটা সিমটমস হয়, অ্যাবনর্মাল সিমটমস হয়। সে অরাটা কিরকম হতে পারে? ভিজুয়াল অরা। আর কি হতে পারে? অডিটরি অরা। আর কি হতে পারে? গাস্ট্রেটরি অরা। আর কি হতে পারে? ওই যেটা বলছে অলফ্যাক্টরি অরা। এই এতগুলো অরা কিন্তু হতে পারে। এটা কিন্তু প্রিমনিটর, এবং সবাইকার যে অরা হবে তা নয়, কারণ এইভাবেই কিন্তু মাইগ্রেনটাকে আমরা ভাগ করা হয়েছে, মাইগ্রেন উইথ অরা, মাইগ্রেন উইদাউট অরা।
আবার একটা এন্টিটি আছে যেটা হয়তো তোমাদের বই এখনো থাকবে না, অরা উইদাউট হেডেক। ইট ইজ এ স্পেশাল এন্টিটি। কারণ আমাদের এই হেডেকটাকে ক্লাসিফাই করা হয় ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ দ্য হেডেক ডিসঅর্ডারস, এখন চলছে 3rd এডিশন, আইসিটি 3rd, এটা ফর ইম্পর্টেন্ট পোস্ট গ্রাজুয়েট। এই ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন বেসিক্যালি ওই আমেরিকা যা বলে দেয় আমরাই সেটা কথা শুনি আর কি, তারাই ঠিক করে দেয় সব। এবং ওরা প্রতি 3 বছর 4 বছর ছাড়া ছাড়া একটা করে ইয়ে করে, মানে একটা মিটিং করে, সেই মিটিং এ সবাই মিলে ঠিক হয়, তারপর তার ক্লাসিফিকেশন গুলো মডিফিকেশন হয়। ইট ইজ ইম্পর্টেন্ট। এবার লাস্ট মডিফিকেশন কখন হয়েছে? 2017, তারপর কিন্তু এখনো হয়নি। ওই হেডেকের ক্লাসিফিকেশন দিয়েই কিন্তু আমাদের চলছে। তাহলে এবারে ট্রিগার ফ্যাক্টর, তাহলে এটা হয়ে গেল অরা। নেক্সট হচ্ছে প্রোডোম। একটা পেশেন্টের তো প্রোডোম হবে, যে একটা অরা যেমন একটা সিমটমস, সেরকম পেশেন্টের প্রোডোম হবে। কিরকম প্রোডোম হয়? ফিলিং ব্যাড, ভালো লাগছে না, একটা ফিভারিনেস, একটা ওভারঅল অ্যাস্থেনিয়া। অ্যাস্থেনিয়া তো জানো, অ্যাস্থেনিয়া মানে জেনারেলাইজ একটা উইকনেস লাইক সিমটমস। এই ধরনের কিছু প্রি-ড্রোম সিমটমস হয়। তারপর এটার আবার পোস্ট-ড্রোম সিমটমস আছে। পোস্ট-ড্রোম সিমটমটা কি হয়? ইমিডিয়েটলি আফটার ইভেন্ট, মাইগ্রেনাস ইভেন্ট। মাইগ্রেনের ডিউরেশন কত? 4 থেকে 72 ঘন্টা। ভেরি গুড। একটা হেডেকের সিমটম যদি 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, বা ধরো 180 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, তখন কিন্তু তোমাকে অন্য জিনিস ভাবতে হবে, যে তখন আমাদেরকে হেডেকের আদার্স কজ নিয়ে ভাবতে হবে। ওকে, সো হেডেক উইথ অরা উইথ পোস্টড্রোম সিমটম। তা পোস্টড্রোম সিমটমস কি কি হয় বলো? পোস্টড্রোম সিমটমস কি কি হয়? হ্যাঁ, কগনিটিভ ডিসফাংশন। পোস্টড্রোম সিমটমস এর ফেস যেটা হয় কগনিটিভ ডিসফাংশন। আমি কোথায় ছিলাম, আমার বুদ্ধিটা হঠাৎ যেন কমে গেছে বলে মনে হচ্ছে। দিস ইজ দ্য কগনিটিভ ডিসঅর্ডারস। তাহলে এই দেখো, এই প্রিডোম সিমটমস, পোস্টড্রোম সিমটমস, এই সমস্ত ব্যাপারগুলো একটাই জিনিস ইন্ডিকেট করে, দিস ইজ নট এ পেরিফেরাল ইভেন্ট, ইট ইজ দ্য সেন্ট্রাল ইভেন্ট। তো সেন্ট্রাল ইভেন্ট কি করে? এখানে আমাদের যে ট্রাইজেমিনোসেফালিক যে কমপ্লেক্স আছে, সেই ট্রাইজেমিনোসেফালিক কমপ্লেক্স কিন্তু ওখানে কাজ করে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, এই সেন্ট্রাল সিমটমসটা যখন হয় তখন কিন্তু আমরা মাইগ্রেন ডায়াগনোসিসের দিকে যাই, আদারওয়াইজ কিন্তু আদার ডায়াগনোসিসের দিকে আমরা চলি। এবার হচ্ছে আর ট্রিগার ফ্যাক্টর হেডেকের কি কি হতে পারে? আর কি কি ট্রিগার ফ্যাক্টর হয়? এই যে একটা টার্ম তোমাদের ইউজ করা হয়, টেনশন টাইপ অফ হেডেক। ইট নট রিলেটেড টু টেনশন, বাট টেনশন ইজ নট এ মেজর সিমটমস। হ্যাঁ, না না, তো আলাদা সেকেন্ডারি কজ গুচ্ছ গুচ্ছ আছে। হ্যাঁ, ও তো সেকেন্ডারি কজ। তোমাকে প্রাইমারি কজের ট্রিগার পয়েন্ট কি কি হতে পারে? এখানে ট্রিগার পয়েন্ট কি কি হতে পারে? প্রাইমারি, আমরা তো প্রাইমারি কজ নিয়ে যখন ভাববো, হ্যাঁ, আইসি মিন্স ইন্টারক্রেনিয়াল প্রেসার, এটাও সেকেন্ডারি কজ। সিজিআরপি কি ফুল ফর্ম? সিজিআরপি সেটাও তো একটা সেন্ট্রাল ইভেন্ট, ওটাও তো সেন্ট্রাল ইভেন্ট। হ্যাঁ, সেটা তো একটা সেন্ট্রাল ইভেন্ট। সেরোটোনিন ছাড়া আর কি বাড়ে? ডোপামিন। এখানে নিউরোট্রান্সমিটারের কিছু রোল আছে, কিন্তু এগুলো তো তবে পেরিফেরালি পেশেন্টের ক্ষেত্রে, ট্রিগারিং পয়েন্ট পেশেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে একটা ট্রিগার হচ্ছে পেশেন্টের স্লিপ ডিপ্রাইভেশন। স্লিপ ডিপ্রাইভেশন ইজ দ্য ট্রিগারিং পয়েন্ট। পেশেন্ট যারা দেখবে, অনেকে বলে না যে প্রচুর চা কফি খাওয়ার পর মাথা ব্যথা শুরু হয়ে গেল, তাহলে ক্যাফিন ইনটেক ইজ অলসো। ক্যাডবেরিজ চকলেট খেতে আমরা বারণ করি। যখন আমরা বলি না যে যাদের মাইগ্রেনের প্রবলেম আছে, আমরা বলি দেখবে
যে ক্যাডবেরি চকলেট খাওয়া চলবে না। ইট ইজ ইম্পর্টেন্ট। ট্রেস ইজ অলসো ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে প্রত্যেকটা ট্রিগার পয়েন্ট। অ্যাংজাইটি অলসো ট্রিগার পয়েন্ট। তোমাদের যেমন এখন এই লেভেলে কি মনে হবে, ট্রেস, অ্যাংজাইটি এগুলো সব তো একই জিনিস। অল আর ডিফারেন্ট থিংস। সো a triggering point is also important in cases of particularly migraine. এবারে প্রাইমারি হেডেক যেটা ভেরি ক্লোজ টু দ্য মাইগ্রেন, দ্যাট ইজ দ্যাট ও যেটা বলছিল বারবার করে, টেনশন টাইপ অফ হেডেক। টেনশন টাইপ অফ হেডেক কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব? বলো, পিছন থেকে বলো, কেউ কথা বলবে না কিন্তু, কারো অসুবিধা হলে বেরিয়ে চলে যাবে। পিছন থেকে বলো, মাইগ্রেন আর টেনশন টাইপ অফ হেডেকের ডিফারেন্স কি? পারবে? কে বলতে পারবে? বলো, এনিওয়ান স্ট্যান্ড আপ এন্ড সে, বলো। মাইগ্রেন বাইলেটারাল হয় না? পেশেন্ট বললো যে এবারে ডাক্তারবাবু ডান দিকটা ব্যথা করছিল, এবারে ডাক্তারবাবু বাঁ দিকটা করছে, তো এটাও তো মাইগ্রেন একটা। কিন্তু এখানে একটা আছে, টুইস্ট আছে অ্যান্সারটার মধ্যে। টাইম পিরিয়ড তো পরের কথা, তুমি আগে জায়গাটা লোকেশনটা বলো। না রে বাবা, টেনশন টাইপ অফ হেডেক অলওয়েজ বাইলেটারাল। মাইগ্রেন হেডেক এপিসোডিক বাইলেটারাল হতে পারে, এপিসোডিক বাইলেটারাল, কখনোই দুটো সাইড একসাথে হবে না। ডাক্তারবাবু আগের বার আমার ডান দিকটা হয়েছিল, এবার কিন্তু বাঁ দিকটা ব্যথা করছে। ইট ইজ পালসেটাইল, ইট ইজ নট পালসেটাইল। ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনক্রিজ করে, এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনক্রিজ করে না। এর এজ লিমিট হচ্ছে চাইল্ডহুড থেকে আপ টু 45 ইয়ার্স, এর এজ লিমিট হচ্ছে 20 ইয়ার্স থেকে আপ টু ওল্ড এজ। It is the two basic difference and this is the major basic difference. এবং এই ক্লিনিক্যাল হিস্ট্রি গুলো কিন্তু পেশেন্টের কাছ থেকে তোমাকে নিতে হবে। পেশেন্ট কিন্তু ভুলভাল উল্টো পাল্টা বলে যাবে, তোমাকে কিন্তু ওখান থেকে আস্তে আস্তে বের করে আনতে হবে। আমরা যখন আউটডোরে দেখি পেশেন্ট এসে বলে মাথা ব্যথা করছে, এবার আমাকে লোকালাইজ করতে হয় যে আপনার একটা দিক করছে না দুটো দিক কি করে, দুটো দিক কি একসাথেই করে না আলাদা টাইমে করে। ও বলবে যে যদি মাইগ্রেন হয়, বলবে না জিবারে ডান দিকটা হয় ডান দিকটাই হয়, জিবার বাঁ দিকটা হয় বাঁ দিকটাই হয়। তাহলে কি হলো? ডেলি হবে না, তাহলে এপিসোডিক, ইউনিল্যাটারাল, পালসেটাইল। এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু সব মাইগ্রেনের ফেভারে বলছি। অ্যান্ড ইনক্রিজেস উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটা কিন্তু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বললাম। এবারে কিন্তু ও যে কথাটা বলছিল একটু আগে, যে ফোটোফোবিয়া, ফোনোফোবিয়া, এই ফোটোফোবিয়া ফোনোফোবিয়া কিন্তু তোমার টেনশন টাইপ অফ হেডেকেও হতে পারে। কিন্তু এই টেনশন টাইপ অফ হেডেকে পেশেন্ট বলবে ব্যান্ড লাইক সেন্সেশন, ব্যান্ড, যে মাথাতে মনে হচ্ছে এটা কিছু বাঁধা আছে, আমার মাথাটা ভারী আছে। আর কি বলবে? টেনশন টাইপ অফ হেডেক পেশেন্ট কিন্তু বলবে এই জায়গাটায় ব্যথা, এমন ভাবে ব্যথা দেখাবে যেন বাইল্যাটারালি দেখাবে। এখানে এই ক্ষেত্রে কিন্তু আমার একটা আছে, পিক্টোরিয়াল পিকচার আছে, আমি কয়েকটা স্লাইডের পর তোমাদের দেখাবো, যেখানে কিন্তু একদম ক্লিয়ারলি তুমি বুঝতে পারবে যে সাইনোসাইটিসের পেনটা কেমন হয়, মাইগ্রেনের পেনটা কেমন হয়, ইয়েতে টেনশন টাইপ অফ হেডেকের পেনটা কেমন হয়, ট্যাকের পেনটা কেমন হয়। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ট্রিগারিং পয়েন্ট। তো নেক্সট স্লাইডে যায়, নাহলে তো স্লাইড শেষ হবে না। আমার তো বেশি বলা হয়ে যায়, স্লাইড স্লো হয়ে যায়। অনেকে যেমন শুধু স্লাইডটাই পছন্দ করে। দেখো এটা একটু বলে দিলাম, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আনপ্লিজেন্ট সেন্সেশন, এই আনপ্লিজেন্ট সেন্সেশন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কথাটা খেয়াল রাখো, মোর দেন 150 টাইপ অফ হেডেকস। আমরা তো জাস্ট ফিউ হেডেক নিয়ে ডিসকাস করছি, there is many type of headache, different types of headache. Headache during menstruation, what do you mean by this?
কে বলবে? মেয়েরা বলো। হেডেক ডিউরিং মেনস্ট্রুয়েশন, তার একটা টিপিক্যাল টার্ম আছে রে বাবা, ক্যাটামেনিয়াল হেডেক। হেডেক ডিউরিং অর্গেজম, পোস্ট কয়টাল হেডেক, এগুলো তো আছে প্রত্যেকটা। এগুলো সব অ্যাটিপিক্যাল হেডেক, এগুলো আমরা কমনলি আমরা ইয়ে করি না, কিন্তু ডিসকাস করি না, কিন্তু এগুলো হয়। পেশেন্ট যদি ফাস্টিং এ থাকে তার জন্য একটা হেডেক হতে পারে, পেশেন্টের যদি অ্যানিমিয়া থাকে তার জন্য একটা হতে পারে। আমরা কমনলি গুলো দেখি, যেমন ইনফেকশন ব্রেনের মধ্যে, যেমন আগের দিন বলছিলাম যে মেনিনজাইটিস, এনকেফালাইটিস, হ্যাঁ, ইন্ট্রা ওকুলার যদি কোনো ইয়ে থাকে, প্রেসার বাড়ে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ে, তুমি যেটা বলছিলে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার ডিফারেন্ট কারণে বাড়তে পারে। যে পেশেন্টের যদি কোনো একটা ভাস্কুলার ইভেন্ট হয়, ধরো স্ট্রোক হলো, সাবডুরাল হিমাটোমা হলো, সাব অ্যারাকনয়েড হিমাটোমা হলো, ঠিক আছে, একটা বড় লার্জ আর্টারি ব্লক হয়ে সেখানে একটা বড় ইনফেকশন হলো, this all are causes increase the intracranial tension. মাসের মধ্যে আগের দিন যেগুলো বলছিলাম, গ্লায়োমা হলো, অ্যাস্ট্রোসাইটোমা হলো, এপেন্ডাইমোমা হলো, ঠিক আছে, কোন সেরিবেলার মাস হলো। সেরিবেলার মাস কি করে, সে আগে ফোর্থ ভেন্ট্রিকেলটাকে বন্ধ করার চেষ্টা করে, মানে অবস্ট্রাকটিভ ভেন্ট্রিকুলোমেগালি করে। আরেকটা আছে যেটাতে কিন্তু পেশেন্টের যদি তুমি সিটি করো নর্মাল পাবে, পেশেন্টের কিন্তু হেডেক সিমটমস হয়, দ্যাট ইজ দ্য সিউডোটিউমার সেরিব্রাই, বেনাইন বা ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। এই টার্মটা মনে রাখবে, কারণ এটা কিন্তু অনেক জায়গাতেই আসবে, এটা গাইনোকোলজিতেও আসবে। IIH, হ্যাঁ, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। এখানে কি হয়, এখানে পেশেন্টের কিন্তু কমপ্লেন থাকে হেডেক, পেশেন্টের কিন্তু কোনো সিমটমস থাকে না, কোনো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিজিট থাকে না, কোনো লং ট্র্যাক সাইন থাকে না। লং ট্র্যাক সাইন মানে কি? পিরামিডাল ট্র্যাক সাইন। যখন আমি স্ট্রোক বলবো তখন দেখবে এই কথাগুলো আসবে, লং ট্র্যাক সাইন, যে পেশেন্টের ফিঙ্গার ফ্লেক্সন হচ্ছে কিনা, পেশেন্টের প্ল্যান্টারের কোনো চেঞ্জ হচ্ছে কিনা, সেগুলো লং ট্র্যাক সাইন বলা হয়। সেরিব্রাল কর্টেক্স থেকে যে ট্র্যাক নেমে আসছে সেটা কিন্তু লং ট্র্যাক বলা হয়। সে ব্রেনের এতগুলো জায়গা থেকে নেমে 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 আস্তে আস্তে একটা দিকে ডিগারশন হচ্ছে, তাই না? তো যাই হোক, এই সেকেন্ডারি হেডেকের ক্ষেত্রে কিন্তু অনেক রেয়ার কজ আছে। পেশেন্টের যদি হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে পেশেন্টের হেডেক হতে পারে। পেশেন্ট যদি সাইকিয়াট্রিক ডিসঅর্ডারস থাকে, পার্টিকুলারলি ডিপ্রেশনে পেশেন্টের কিন্তু হেডেক হতে পারে। বুঝতে পারবেন, ও অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই ঘেটে যাই যে পেশেন্টের ডিউ টু কোনো প্রাইমারি হেডেকের জন্য হেডেক হচ্ছে না সাইকিয়াট্রিক ডিসঅর্ডারস এর জন্য হেডেক হচ্ছে, আন্ডারলাইং তার ডিপ্রেশন আছে বলে তার হেডেক হচ্ছে। এই যে ধরো সাইকিয়াট্রিক যে ডিপ্রেশন, মেজর ডিপ্রেশন, মাইনর ডিপ্রেশন আছে না, এক্সোজেনাস ডিপ্রেশন, এন্ডোজেনাস ডিপ্রেশন, সেখান থেকে কি হয়, সুইসাইডাল থিঙ্কিং হয়, তারপর হচ্ছে সুইসাইডাল অ্যাটেম্পট হয়, তারপরে সুইসাইড হয়। এই যে আমরা বলি না, ও সুইসাইডের কথা বলছে, ও সুইসাইড করতে যাচ্ছে, না রে, এগুলো ফলস দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। নট, ইট ইজ ভেরি অ্যালার্মিং। যে সুইসাইডের কথা থিঙ্ক করছে, যে সুইসাইড করবো ভাবছে, অলওয়েজ কিপ ইন মাইন্ড এ পেশেন্ট হ্যাভিং দ্য ডিপ্রেশন, এবং সেটার জন্য তার কিছু সিমটমস থাকবে। অ্যানেডোনিয়া থাকবে। অ্যানেডোনিয়া মানে কি? ল্যাক অফ ইন্টারেস্ট ইন অল থিংস। সবসময় ভালো লাগছে না, কোনো কিছুই ভালো, ক্লাসে যাবি ভালো লাগছে না, তো খেলতে যাবি ভালো লাগছে না, তো ক্যান্টিনে খেয়ে আসি ভালো লাগছে না, তো সিনেমা দেখতে যাবি ভালো লাগছে না। মানে এই যে ল্যাক অফ ইন্টারেস্ট অল থিংস, দিস ইজ পার্ট অফ ডিপ্রেশন। এবং এই ডিপ্রেশন গুলোকে না খুঁজে বের করা ইজ ভেরি ডিফিকাল্ট। নেক্সট ডেফিনেশন তো বললাম। আচ্ছা, হেডেকের আরেকটা নাম কিন্তু কেফালজিয়া। সেই কারণের জন্য কিন্তু ট্রাইজেমেনিক অটোনমিক কেফালজিয়া কথাটা এসছে, স্ট্যাক কথাটা, স্ট্যাক অনেকে বলে। এই যে তোমাদের এই কথাটা যেটা বলছিলাম যে নিউ ডেলি পারসিস্টেন্ট হেডেক, এটা কিন্তু এখনো পর্যন্ত আমি ডিসকাস করিনি। এই যে এই কথাগুলো কি বলছিলাম, যে প্রত্যেকটা এপিসোডিক। এই যে তোমার এটা নিয়ে একটু বলি, ক্লাস্টার হেডেক নিয়ে বলি। ক্লাস্টার হেডেকটা কে হয়, পেশেন্টের কিন্তু প্রচুর অটোনমিক সিমটমস থাকে। পেশেন্টের পার্সিয়াল টোসিস হতে পারে,
ইয়ে হয়ে যেতে পারে, চোখ ছলছল হয়ে যেতে পারে, চোখ দিক দিয়ে জল পড়তে পারে, ও যেটা বলছে মায়োসিস হয়ে যেতে। মায়োসিস ইজ নট এ সিম্পটম। পেশেন্ট কি বলবে আমার মায়োসিস হয়েছে? ইট ইজ দ্য এক্সামিনেশন ফাইন্ডিং। পেশেন্ট যেটা বলবে দ্যাট ইজ দ্য হিস্ট্রি। মায়োসিস নট এ হিস্ট্রি। পেশেন্ট কি বলবে? নাজাল কনজেশন বলবে, নাজাল ডিসচার্জ বলবে, আই ফাইন্ডিং বলবে, আই জল পড়ছে বলবে, পার্টিকুলার একটা এরিয়াকে ধরে বলবে, এবং এখানে কিন্তু সবসময় ইউনিল্যাটারাল। এবার পেশেন্টের সিমটমস কেমন হচ্ছে? এই যে ক্লাস্টার কথাটা কেন আসছে? ক্লাস্টার মানে তো জানো, পিএসএম এ তোমরা ক্লাস্টার কথাটা নিশ্চয়ই পড়েছো। ক্লাস্টার মানে ছোট ছোট অনেকগুলো, দ্যাট ইজ দ্য ক্লাস্টার। তার মানে হচ্ছে কি, পেশেন্টের হেডেকটা যখন হয় একদিনই অনেকগুলো চলে এলো, আবার দেখা গেল 1 বছর কিছু হলো না, বা 6 মাস হয়তো কিছু হলো না, যেদিন হলো সেদিন অনেকগুলো চলে এলো, এবং সেটা স্থায়িত্ব কিন্তু বেশিক্ষণ হয় না, 15 মিনিটস টু হাফ অ্যান আওয়ার ম্যাক্সিমাম। এই যে হেডেকটা, দিট ইজ দ্য ক্লাস্টার হেডেক। আর এটা পরেরটা যেটা, এটা আমি একটু বলি, সেটা হচ্ছে নিউ ডেইলি পারসিস্টেন্ট হেডেক। যখন নিউ ডেইলি পারসিস্টেন্ট হেডেক একটা পেশেন্টের পাবে, এটা কিন্তু পার্টিকুলারলি এজ রিলেটেড। একটা পেশেন্টের ধরো কোনোদিন হেডেক হয়নি, হঠাৎ করে আফটার 50 এজ তার একটা নিউ ডেইলি হেডেক পাচ্ছ, কি ভাববে? তুমি বলো কি ভাববে, বলো। আরে না পারলে কিছু নেই, না পারলে হচ্ছে 100 আমার কাছে, আর পারলে 50। কেন বলো তো? না পারলে তুমি আবার পড়বে, মানে তোমার 2বার পড়া হয়ে গেল, একটু পড়া ছিল হয়তো, আর যে পারলো মানে কি সে তার পড়বে না? ওই জন্য পারলে 50, না পারলে 100। বলো, একটা আফটার 50 এজ তুমি কি ভাববে যে কোনোদিন হেডেক হয়নি, ও বলছে আমার একটা ডেইলি পারসিস্টেন্ট একটা হেডেক হচ্ছে। তোমাকে তো চিন্তাটা দিতে হবে, থট দিতে হবে। এই যে ধরো আমরা যে থিসিস করি, আমরা যে রিসার্চ ওয়ার্ক করি, আমরা তো ভাবছি দেখি তোমাদের পোস্ট গ্রাজুয়েশন যদি চালু হয়, আমরা রিসার্চ ওয়ার্কটার উপর একটু বেশি ভ্যালু দেবো, যে বিভিন্ন রকমের স্টাডি, সেখানে যারা ধরো ইন্টার্নশিপ করবে, হাউস স্টাফশিপ করবে, তাদেরকেও আমরা ইনভলভ করব। বিভিন্ন কাজ হলো ধরো এখান থেকে, এবং সেখান থেকে পেপার পাবলিশড হলো, ন্যাশনাল পেপারে বেরোলো, ইন্টারন্যাশনাল পেপারে বেরোলো, বিভিন্ন রকমের অ্যাটিপিক্যাল কেস রিপোর্ট আমরা করব। তো কেন ভাববো একটা 50-এর ঊর্ধ্ব লোক, কোনোদিন কিছু ছিল না, হঠাৎ করে ডেইলি হেডেক হচ্ছে? কে বলতে পারবে? আর বসো বসো, এনিবডি ক্যান সে, আর বলো ভাই বলো, কুছ তো বলো। হ্যাঁ, আরে লোক মহিলা যাই হোক, বয়সটা তো 50 হয়েছে রে বাবা। মানে মহিলা বলে তুমি বলছো পোস্টমেনোপজাল হেডেক হচ্ছে নাকি ডেলি? ডেলি তো আর হয় না। কমন একটা জিনিস মনে রাখবে আমাদের মেডিকেল সায়েন্সে, কমন থিংস আর কমনলি ওকার, রেয়ার থিংস আর রেয়ারলি ওকার। কমন এটা তো তোমাকে ভাবতে হবে যে পেশেন্টের কোনো ইন্ট্রাক্রেনিয়াল কিছু হচ্ছে কিনা রে বাবা, যে ইন্ট্রাক্রেনিয়াল কোনো মাস হচ্ছে কিনা, কোনো টিউমার হচ্ছে কিনা। একটা পেশেন্টের যদি কোনোদিন হেডেক না হয়, হঠাৎ করে একটা নিউ অনসেট যদি হেডেক স্টার্ট হয়, তোমাকে কিপ ইন মাইন্ড সাম প্যাথোলজি কাম ওভার অন ইজ হেড পার্টিকুলারলি। এবারে তারপর তুমি মেটাবলিক কজ ভাববে, যে পেশেন্টের ডায়াবেটিস ছিল, ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয়ে গেল কিনা, ও যেটা বলছিল হাইপারটেনশন ছিল, হাইপারটেনশনটা আনকন্ট্রোল হয়ে গেল কিনা, অ্যাসোসিয়েটেড পেশেন্টের কোনো একটা অ্যানোরিজম ছিল, অ্যানোরিজমটা বড় হয়ে গেল কিনা, তাই না? তো সুতরাং একটা পার্টিকুলার এজে যখন আমরা ভাববো, তখন কিন্তু ওই জিনিসগুলো ভাববো। কিন্তু যখন একটা 10 বছরের বাচ্চার ভাববো, তখন কি ভাববো? যখন আমরা 10 বছরের বাচ্চা ভাববো, তখন ভাববো যে ওর কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা। হ্যাঁ, কনজেনিটাল অ্যানোমালি কি হতে পারে? পেশেন্টের হাইড্রোকেফালাস, যে ধরো একটা অ্যানোক্সিক ইনজুরি হয়েছিল, একটা হাইপোক্সিক ইসচেমিক ইনসেফেল হয়েছিল, ইসচেমিয়া হয়েছিল, সেখান থেকে কোনো একটা জায়গার কোনো ডেভেলপমেন্টাল ডিফেক্ট হচ্ছে। এবার পেশেন্টের আরো কতগুলো জিনিস আছে, অ্যানেনসেফালি, পোরসেনসেফালি, এই টার্মগুলো দেখবে আছে। অ্যানেনসেফালি তো ইয়েতে প্রচন্ড ইউজ করা হয়, গাইনোকোলজিতে প্রচন্ড ইউজ করা হয়, কারণ এখন অ্যানেনসেফালি নিয়ে এত বেশি চিন্তা ভাবনা হচ্ছে যে সেকেন্ড ট্রাইমেস্টার প্রেগন্যান্সি থেকেই তোমার মোটামুটি ওই অ্যামাইনো সিনথেসিস করে টোরে ওইসব করা হচ্ছে এখন, বুঝতে পারছো তো? তো সুতরাং আমাদেরকে ভাবতে হবে, যখনই একটা নিউ ডেইলি পারসিস্টেন্ট হেডেক হবে। আরেকটা হেডেক কি, পেশেন্ট লুকিয়ে লুকিয়ে সেরিডন খায় কিনা।
অনেকে বলে না, একটা মাথা ব্যথা হলে একটা স্যারিটন খেয়ে নিলাম, একটা ইয়ে হয়ে গেল একটা প্যারাসিটামল খেয়ে নিলাম। একটা আলাদা এন্টিটি আছে এটা, সেটার নাম হচ্ছে কি, মেডিকেশন ওভারডোজ হেডেক, MOH। চলো শেষ হবে না হলে। আচ্ছা, চাইল্ডদের ক্ষেত্রে আমি দুটো তিনটে কথা বলে দিই। সেটা হচ্ছে চাইল্ডদের ক্ষেত্রেও কিন্তু মাইগ্রেন ইজ ভেরি মাচ কমন, এবং তাদের প্রেজেন্টেশনটা বিভিন্ন রকম হয়। যে একটা বাচ্চা তোমার কাছে সবসময় হেডেক নিয়ে নাও আসতে পারে, যে পেশেন্ট একটা বললো যে ভাটাইগো নিয়ে চলে এলো, একটা ভেস্টিবুলার মাইগ্রেন নিয়েও তোমার কাছে আসতে পারে। ইভেন আমরা এরকমও পেয়েছি, ভেরি রেয়ার কেস, নিউরোলজি করার সময় আমরা যখন ছিলাম, পোস্ট ডক্টরাল ট্রেনিং ছিলাম, একটা আমি অ্যাবডোমিনাল মাইগ্রেন পেয়েছিলাম। মানে ওর যখন মাইগ্রেনাস অ্যাটাক হয় তখন পেইন অ্যাবডোমিনাল, দ্যাট ইজ দ্য ভেরি রেয়ার, এবং ওটা নিয়ে আমরা কেস রিপোর্ট করেছিলাম, দ্যাট ইজ দ্য অ্যাবডোমিনাল মাইগ্রেন। ওই যে কথাগুলো তুমি বললে, যে ওই যে নিউরোভাস্কুলার যে সিস্টেম, সেখানে নিশ্চয়ই কিছু একটা ডিফেক্ট আছে, যেটা কিন্তু আলটিমেট আমরা ডায়াগনোসিস করতে পারিনি, কজটা হয়তো বার করতে পারিনি, কিন্তু ওটার জন্য হচ্ছে এই কারণে ওটা আমরা রেট্রোস্পেক্টিভলি ডায়াগনোসিস করেছিলাম। মানে মাইগ্রেনের ওষুধ দিয়েছিলাম, পেশেন্ট রিলিফ পেয়েছিল, পেন হ্যামফ্রমের ওষুধ দিয়েছিলাম, পেশেন্টের রিলিফ হয়নি। ফর দ্যাট রেট্রোস্পেক্টিভলি আমরা ওটাকে ডায়াগনোসিস করেছিলাম, কিন্তু হোয়াট ইজ দ্য কজ পার্টিকুলারলি দিস মাইগ্রেন, উই ডোন্ট নো টিল নাও। তাহলে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু মাইগ্রেন ইজ ভেরি মাচ কমন। বাচ্চা যে সমস্ত হেডেক নিয়ে আসবে, তুমি তো অবশ্যই একটা ইমেজিং করবে। সেকেন্ড, প্রাইমারি হেডেক, একটা কথা মনে রাখবে সবসময়, প্রাইমারি হেডেক বলার আগে কিন্তু সেকেন্ডারি কজগুলো সব এক্সক্লুড করে নিতে হবে, তারপর তুমি প্রাইমারি হেডেকটাকে স্ট্যাম্প করবে, তারপরে প্রাইমারি হেডেকটা আবার তুমি সাব ডিভিশন করবে, তখন হিস্ট্রিটাকে তোমাকে আরো ভালো করে নিতে হবে। এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা। What is the pain insensitive structure of the brain? What is the pain sensitive structure of the brain? Particularly দেখো ব্রেন প্যারেনকাইমা কিন্তু ব্রেন ইনসেনসিটিভ। মেইনলি একটা জিনিস মনে রাখবে, গোদা বাংলাটা হচ্ছে যে এই যে আমাদের যে ডুরাল ভেনাস সাইনাস আছে, ভেনাস যে স্ট্রাকচার আছে, আর্টেরিয়াল যে স্ট্রাকচার আছে, আর্টেরিয়াল যে ইয়েগুলো আছে, আর স্কিন থেকে যে আমরা পরপর যাচ্ছি আপ টু স্কাল পর্যন্ত, এগুলো সব হচ্ছে পেন সেন্সিটিভ, আদার্স আর পেন নন সেন্সিটিভ। দেখো তাই লেখা আছে, দেখো এগুলো সব পেন ইনসেনসিটিভ, কিন্তু এই যে দেখো সাইনাসেস এন্ড ভেসেলস ইজ সেনসিটিভ টু পেন, এটা রেড করে মার্কিং করা আছে। আর এগুলো হচ্ছে পেন সেনসিটিভ, ওটা গেল পেন ইনসেনসিটিভ, এটা হচ্ছে পেন সেনসিটিভ। কি কি দেখো, ওই যে ভেনাস সাইনাসেস কথা বললাম, সেটা ইফারেন্ট ভেন, এফারেন্ট ভেন সবই হতে পারে। আর্টারি গুলো, বেস অফ দ্য ব্রেন, বেস অফ দ্য ব্রেনটা তো বিরাট জায়গা। এই যে সাবঅ্যাকুয়াস হেমারেজ হয়, সাবঅ্যাকুয়াস কি হয়, ওখানে তো বেস অফ দ্য ব্রেনেই তো সাবঅ্যাকুয়াস কেসে ব্লাডটা জমে, হয় না? সেখান থেকেই তো পেশেন্টের কি হয়, সিভিয়ার হেডেক হয়। হেডেকটা কি বলে পেশেন্ট? হ্যাঁ না, হেডেকটা পার্টিকুলার নেম হচ্ছে থান্ডার ক্ল্যাপ হেডেক, কিন্তু পেশেন্ট কি বলে? হ্যাঁ, বিশাল ব্যথা। ডাক্তারবাবু আমার এই মাথা ব্যথাটা জীবনে কোনোদিন হয়নি, এরকম মাথা ব্যথা আমার কোনোদিন হয়নি, মানে হোয়াটস হেডেক ইন মাই লাইফ, টিপিক্যাল এই টার্মটা বলবে কিন্তু পেশেন্ট, এবং এইটা কিন্তু বইয়েও লেখা আছে একদম। এগুলো তোমরা দেখবে ছবিতে পাবে, প্রত্যেকটা ছবি করে করে দেওয়া আছে, কারণ এগুলো বিভিন্ন জায়গায় আমি তো ইয়ে করি, ওই তোমার সেমিনার টেমিনার করি, তো ওই জন্য এগুলো বানানো আছে ওইভাবে। দেখো এগুলো হচ্ছে পেন সেনসিটিভ স্ট্রাকচার, যেটা বলছিলাম যে বাইরে থেকে তুমি, মোদ্দা কথাটা বলে দিয়েছি আমি কিন্তু, যে বাইরে থেকে যখন যাবে দেখো স্ক্যাল্প অ্যাপেন্ডেজ, স্কিন, পেরিওস্টিয়াম, মাসেল, আর্টারি, মিউকোজা, আর এই নার্ভগুলো কিন্তু পেন সেনসিটিভ। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, এটা কিন্তু তোমার পোস্ট গ্রাজুয়েটের জন্য ইম্পর্টেন্ট। পার্টিকুলারলি 4টে নার্ভের নাম দিয়ে দিল, অল আর পেন সেনসিটিভ এক্সেপ্ট, এটা কোশ্চেন দিয়ে দিল, বা হুইচ ইজ দ্য পেন সেনসিটিভ ইন ক্রেনিয়াম। আচ্ছা, কেন হেডেক হয়, এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি কি কারণের জন্য হচ্ছে, ট্রাকশন এন্ড ডাইলেটেশন অফ দ্য ইন্টারক্রেনিয়াল এন্ড এক্সট্রাক্রেনিয়াল আর্টারিজ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ইজ দ্য ট্রাকশন অফ দ্য লার্জ এক্সট্রাক্রেনিয়াল ভেন,
Next is the compression, traction, inflammation of the pain sensitive intracranial structure. Next is the spasm and trauma in the cranial and cervical muscles. জিজ্ঞেস করবো অ্যানাটমির কোশ্চেন, ক্রেনিয়াল মাসেল কি কি আছে আর সার্ভাইকাল মাসেল কি কি আছে? থাক, টাইমে কুলোবে না, অনেক আছে অনেক আছে। ওরকম বললে হাফ হার্টেড বললে হবে না, পুরো কমপ্লিট বলতে হবে। স্প্লেনিয়াস ক্যাপিটিস, স্প্লেনিয়াস মিডিয়াস, হ্যাঁ, স্প্লেনিয়াস অ্যান্টেরিয়র, হ্যাঁ, এগুলো কিন্তু জানতে হবে। অ্যান্ড মেনিনজিয়াল ইরিটেশন অ্যান্ড রেজড ইন্টারক্রেনিয়াল প্রেশার, এটা সেকেন্ডারি কজ। কারণ মেনিনজিয়াল ইরিটেশন তুমি তো বুঝতেই পারছো। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে সেকেন্ডারি কজ হচ্ছে ইনফেকশন, যেখানে তোমার মেনিনজাইটিস নাও হতে পারে। যেমন ধরো ম্যালেরিয়া, ম্যালেরিয়াতে কিন্তু সিভিয়ার হেডেক হয় পেশেন্টের। এটা আমরা অনেক সময় ডায়াগনোস, পেশেন্টের ধরো সিভিয়ার হেডেক, তার সাথে সিভিয়ার ভমিটিং হচ্ছে, থিঙ্ক অফ ম্যালেরিয়া না, মেবি ভাইবেক্স ম্যালেরিয়া। এনি ম্যালেরিয়াতে পেশেন্টের কিন্তু হেডেক এবং ভমিটিং হয়, প্রচন্ড ভমিটিং হয়। নেক্সট ইজ দ্য হেডেক এন্ড তার সাথে তোমার অ্যাবডোমিনাল সিমটমস হচ্ছে টাইফয়েড, দ্যাট ইজ দ্য এন্টেরিক ফিভার। মানে এন্টেরিক ফিভারটার কথা, ম্যালেরিয়ার কথা কেন বললাম, এই জোনটা কিন্তু আমাদের ম্যাক্সিমামই হচ্ছে ম্যালেরিয়ার হাইপার এন্ডেমিক জোন, আর হচ্ছে হচ্ছে এন্ডেমিক জোন, টাইফয়েড ফিভার, পার্টিকুলারলি সালমোনেলা টাইফি। প্যারাটাইফি এবিও আছে, প্যারাটাইফি এবি তো অনেকেই দেখবে রিপোর্টে পজিটিভ দিয়ে দেয়, কিন্তু ওটার অতটা ভ্যালু নেই। কিন্তু টাইফি যদি তুমি পজিটিভ পাও, এবং সেটা আবার দেখতে হয় কত ডাইলিউশনে পজিটিভ। অনেকেই দেখবে 1:40, 1:80, 1:160 থেকে যদি যত ডাইলিউশনে পজিটিভ হবে, দিট ইজ মোর সেন্সিটিভ। এন্ড হচ্ছে আই, ইয়ার, নোজ এন্ড থ্রোট প্যাথোলজিস, যেটা হচ্ছে একদম আইএনটির মধ্যেই পড়ে, যেখানে ওদের সাইনোসাইটিস একটা বিরাট বড় পার্ট থাকে। ইয়ার ইনফেকশন ইজ অলসো, ইয়ারের মধ্যে ধরো তোমার মাইকোসিস থাকে, অনেক সময় অটোমাইকোসিস বলে একটা ডিজিজ আছে দেখবে, মিডল ইয়ার ইনফেকশন একটা কজ থাকে, সিওএসএম থাকে। সিওএসএম আবার দুটো ভ্যারাইটি আছে, সেফ ভ্যারাইটি, আনসেফ ভ্যারাইটি। এগুলো আমার ইয়ে নয় যদিও, তবু বলে দিলাম। দেখো আমি যেটা বলছিলাম সেই জিনিসটাই কিন্তু এখানে দিয়েছে। দেখো প্রাইমারি হেডেক 90%, দেখতে পাচ্ছ তো? কারণ কটা তুমি আর এই সিটি স্ক্যান করে ইন্টারক্রেনিয়াল টিউমার পাবে, কটা আর তুমি স্ট্রোক পাবে? আমরা তো বেশিরভাগ ডিল করি তো প্রাইমারি হেডেক নিয়ে। সুতরাং হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি প্রাইমারি হেডেক। এবং দেখো এই টেনশন টাইপ অফ হেডেকে কিন্তু দেখো ইনফ্রিকুয়েন্ট এপিসোড টেনশন টাইপ অফ হেডেক, ফ্রিকুয়েন্ট এপিসোড টেনশন টাইপ, ক্লাসিফিকেশনটাকে কত সুন্দর করে করেছে দেখো। আবার ক্রনিক টেনশন টাইপ হেডেক, প্রবাবল টেনশন টাইপ অফ হেডেক। এই এত ডিটেল কিন্তু তোমাদের লাগবে না, তোমাদের আন্ডার গ্রাজুয়েটে লাগবে না, এটা লাগবে পোস্ট গ্রাজুয়েটে। আমরা যখন পোস্ট গ্রাজুয়েট বলবো তখন এইটারই আবার পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, যে সপ্তাহে 2 দিন হয় না সপ্তাহে 3 দিন হয়, মাসে 2 বার বেশি হয় 3 দিন হয়, 15 দিনে বেশি হয় না 15 দিনে কম হয়, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তখন নেক্সট ইজ দ্য ক্লাস্টার হেডেক এন্ড আদার ট্রাইজেমিনাল অটোনমিক কেফালেলজিয়া। তার মধ্যে কি কি? একটা ক্লাস্টার হেডেক হলো, আর একটা যেটা বলছিলাম সুনা, এই যে যেগুলো বলছিলাম দেখো, এইটা কিন্তু হেমিক্রেনিয়া কন্টিনিউটা, হেমিক্রেনিয়া কন্টিনিউ, এটাও কিন্তু একদম হচ্ছে তোমার ইউনিল্যাটারাল রেকারেন্ট হয়। বলো তো হেমিক্রেনিয়া কন্টিনিউতে একটা কোশ্চেন করি, এটা খুব মানে ভেরি ক্যাচি কোশ্চেন, কোন ড্রাগটা পার্টিকুলারলি ইফেক্টিভ? ইয়েস, ভেরি গুড, এটা একদম পোস্ট গ্রাজুয়েট অ্যান্সার হয়ে গেছে, ভেরি গুড। এটা কোশ্চেন পড়ে, হ্যাঁ আরে প্রিভেন্টিভ হোক অ্যাকিউট, তুমি যে অ্যান্সারটা দিয়েছো ইট ইজ ভেরি গুড। পরীক্ষার সময় তো কেউ মুখ খুলতেই পারে না, ভাইবার টেবিলে যদি আমরা জিজ্ঞেস করি তখন তো মুখ খুলতেই পারে না। আচ্ছা, এই প্রাইমারি হেডেকের মধ্যে এই জায়গাগুলো দেখো, এগুলো কিছু পাওয়া যায় না, এগুলো অলরেডি ডিসকাস করে দিয়েছি। সেকেন্ডারি হেডেক গুলো দেখো, হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা আমি বলিনি। হেডেক অ্যাট্রিবিউটেড টু জায়ান্ট সেল ল্যাটেরাইটিস। জায়ান্ট সেল ল্যাটেরাইটিস সম্বন্ধে কে জানো? প্যাথোলজিতে ছিল তো। দাঁড়াও না বাবা, তুমি একা পাস করলে হবে, বাকিদেরকে পাস করতে হবে না? বলো, জায়ান্ট সেল ল্যাটেরাইটিস সম্বন্ধে কে জানো? এনিবডি ক্যান শেয়ার? হ্যাঁ বলো।
হ্যাঁ সেটা ঠিক আছে, যেটা টেম্পোরাল আর্টারাইটিস বলা হয়। পেশেন্টের কি হয়, হঠাৎ করে এই টপিকটার মধ্যে এটা ঢুকিয়ে দিলাম কেন, কেন কি হয় পেশেন্টের? হ্যাঁ ব্লাইন্ডনেস হতে পারে, গুড। আর এটার মধ্যে ঢুকিয়ে দিলাম কেন? ইয়েস, মেন সিমটমস ইজ দ্য হেডেক, এবং সেই হেডেকটা হচ্ছে পালসেটাইল হেডেক। আর নেক্সট হচ্ছে এক্সামিনেশন ফাইন্ডিং এ তুমি এখানে টেম্পোরাল আর্টারিতে একটা কর্ড লাইক স্ট্রাকচার পাবে, এখানে এরকম যদি হাত দেওয়া হয় পেশেন্টের একটা কর্ড লাইক স্ট্রাকচার পাওয়া যায়। আর ব্লাড টেস্ট করলে যদি ইএসআর মোর দেন 100 পাও, তখন কিন্তু তুমি ডাউট করবে। তারপর কি করতে হবে, এখানে তোমার একটা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে দেখতে হবে, তখন কিন্তু তার ডেফিনিটিভ ট্রিটমেন্ট দিতে হবে। কারণ এইসব ক্ষেত্রে ইমিউনো মডুলেটিং বা ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ লাগে, পার্টিকুলারলি স্টেরয়েড। হ্যাঁ এইটা মনে রাখবে, কার্বন মনোক্সাইড ইনডিউস হেডেক, এটা রেয়ার, বাট হেডেক যেটা হয় সেটা ভেরি সিভিয়ার হেডেক হয়। কারণ এটা যদি কখনো ধরো ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করো, বা ধরো ফার্মাসিউটিক্যাল যে বিভিন্ন হাউস আছে যেখানে কার্বন মনোক্সাইডের ইউজ হয়, সেখানে কিন্তু এই ধরনের পয়জনিং হয় অনেক সময়। ভোপালে যে পয়জনিংটা হয়েছিল কি কি গ্যাসের হয়েছিল? হ্যাঁ হ্যাঁ ইয়েস, কত সালে হয়েছিল? ইয়েস, গুড, খুব ভালো অ্যান্সার দিয়েছে। মানে এগুলো কি বলো তো, এগুলো আমার সময় কি হয়, ওই পরীক্ষা নিতে নিতে ধরো একই টপিক বলতে বলতে বোর হয়ে যায়, তো ফাটকা কোশ্চেন করলাম হয়তো, এই বলো তো এটা, যে উত্তর দিয়ে দিল মানে সে একদম রাজা হয়ে গেল, মানে অনার্স একদম। আচ্ছা এইটা মনে রাখবে, যে যেটা বলছিলাম অ্যালকোহল ইনডিউস হেডেক, এটা নিশ্চয় যারা মানে এক্সপিরিয়েন্স দে আর অল নো। হ্যাঁ আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ওই পোস্ট মাইগ্রেন ফেজে, যে মাইগ্রেন যাদের হয় না, তাদের একটা হ্যাংওভার ফেজ যায়, লাইক অ্যালকোহলিজম। মানে ধরো তার আগের দিনে প্রচন্ড সিভিয়ার হেডেক হয়েছে, সে অন্ধকার ঘরে ঘুমিয়েছে, ঘুমানোর পর তার রিলিফ হয়েছে, কিন্তু সে বলবে আমার ব্রেনটা যেন ভালো কাজ করছে না। পার্ট অফ দ্য এটা কগনিটিভ ডিসঅর্ডারস, কিন্তু পেশেন্টের একটা হ্যাংওভার স্টেট থাকে সবসময়। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। এবার অ্যালকোহল ইনডিউসড হেডেক এটা জানো, মেডিকেশন এটা বললাম। আচ্ছা আর্গোটামিন, ট্রিপটান, অ্যানালজেসিক, এই যে মেডিকেশন ওভারডোজের আন্ডারে দেখো এটা পড়েছে 8.2 এর আন্ডারে 1, 2, 3, এই তিনটা মেইন ড্রাগ। অ্যানালজেসিকের মধ্যে তো বললাম না, পেশেন্ট শুধুই স্যারিডন খেয়ে নেয়, শুধুই প্যারাসিটামল খেয়ে নেয়। আর হচ্ছে ট্রিপটান, ট্রিপটান কি কি আছে কে বলতে পারবে? গুড, এবারে আমাকে কোশ্চেনটা বলো, এইটাতে আমি স্যাটিসফাইড হবে, এটা তুমি বলতে পারবে, কারণ এটা ফার্মাকোলজির কোশ্চেন। আমাকে বলো যে কোন পার্টিকুলার ট্রিপটানটা বাচ্চাদের দেওয়া যাবে, মানে 6 বছর থেকে দেওয়া যাবে? রিজাটিপটান, অ্যাবোটে রিজানেপ বলে পাওয়া যায় 5, রিজাটিপটান। আর একটা কোশ্চেন যেটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, কোন ট্রিপটানটা আইভিও দেওয়া যাবে, ওরালও দেওয়া যাবে, নাজাল স্প্রেও দেওয়া যাবে, তিনটে দিয়ে দেওয়া যাবে? এটা কিন্তু কোশ্চেন, একটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। আরে সাহস করে বলো না রে ভাই, ভুল হোক না, ভুল হলে তো 100 বলে দিয়েছি তো। কে এটা সুমা সুমা করলে, একটা সুমা ট্রিপটান। আচ্ছা হেডেক অ্যাট্রিবিউটেড টু ইনফেকশন, এটা তো অলরেডি বলে দিয়েছি। এবং এই স্ট্রোকের ক্ষেত্রেও আবার হেডেক যখন বলবো, তখন দেখবে ইন্টারক্রেনিয়াল কোন কোন কজে পার্টিকুলারলি কিভাবে হয়, সেটা মেকানিজম গুলো বলবো। এই যে হাইপোথাইরয়েডিজম বললাম, হাইপোথাইরয়েডিজম একটা হেডেক হয়। ফাস্টিং বললাম, হ্যাঁ কার্ডিয়াক কেফালেজিয়া এটা তো হয়, কিন্তু অনেক সময় পেশেন্টের যদি একটা অ্যাকিউট এএমআই হয়, পেশেন্টের প্রেজেন্টেশন কিন্তু জিআই সিমটম যেমন থাকে, তখন কিন্তু হেডেকেও একটা সিমটম থাকে পেশেন্টের। এটা কিছু হতে পারে, হেডেক ডিউ টু ডিসঅর্ডারস অফ দ্য হোমিওস্টেসিস, কে বলতে পারবে? সিকেল সেল ক্রাইসিসের নাম শুনেছো? সিকেল সেল ক্রাইসিসে কি হয়, পেশেন্ট তো ইন্টারক্রেনিয়াল হেমারেজ হয়ে যেতে পারে, ক্লটিং হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পেশেন্টের একটা ইন্টারক্রেনিয়াল প্রেসার বেড়ে গিয়ে হেডেক হতে পারে।
এই জন্যই লিখেছে ডিসঅর্ডার অফ দ্য হোমিওস্ট্যাসিস। এই যে হেডেক অ্যাট্রিবিউটেড টু সাইকিয়াট্রিক ডিসঅর্ডারস, এটা এইটুকু লিখেছি, কিন্তু এটা একটা বিরাট বড় টপিক। এটা নিয়ে কিন্তু সাব ডিভিশন অনুযায়ী ইয়ে করা যায়, ডিসকাস করা যায়, এবং এটাতে তোমার 1 ঘন্টা লাগবে শুধুমাত্র ডিসকাস করতে। সেকেন্ডারি হেডেকের দেখো দুটো রেড মার্কিং দিয়েছি, এই দুটো রেড মার্কেটে খুব ইম্পর্টেন্ট, যেটা এই মাত্র কোশ্চেনটা করেছিল যে একটা 50 বছরের লোকের হঠাৎ করে রিসেন্ট হেডেক ডেভেলপ করলো, তখনই কিন্তু তোমাকে এটা ভাবতে হবে। ওই জন্য হিস্ট্রি যখন নেবে বারবার, আগে আপনার মাথা ব্যথা হতো, রোদে গেলে মাথা ধরে যেত, জার্নি করলে ধরে যেত, এই দুটো কোশ্চেন নেওয়ার পর পেশেন্ট যখন বলবে না কোনোদিন হয়নি হঠাৎ করে শুরু হয়েছে, তখন কিন্তু কিপ ইন মাইন্ড। হ্যাঁ, ক্রেনিয়াল নিউরালজিয়ার মধ্যে এইটা কিন্তু মনে রাখবে, এটা কমনলি মিস্টেক হয় ট্রাইজেমিনাল নিউরালজিয়া। পেশেন্টের কি হয়, টুথেক নিয়ে প্রেজেন্ট করে অনেক সময়। পেশেন্ট ডেন্টাল সার্জনের কাছে যায়, একটা দাঁত তোলা হলো, দুটো দাঁত তোলা হলো, 3টে দাঁত তোলা হলো, দাঁতের পাটিটাই শেষ হয়ে গেল, ব্যথা আর কমলো না। তারপরে ডেন্টাল সার্জন ভাবে যে এটা একটা ক্রেনিয়াল নিউরালজিয়া, তারপরে আমরা কেসটাকে হাতে পাই। এবং ক্রেনিয়াল নিউরালজিয়া কিন্তু ডিফিকাল্ট টু ডায়াগনোসিস। পেশেন্টের কি হয়, ডাক্তারবাবু ফ্যানের হাওয়া দিচ্ছে তাতেই ব্যথা করছে, মুখ ধুতে যাচ্ছি তাতেই ব্যথা হচ্ছে, এবং ব্যথাটা হচ্ছে একদম চিনচিন চিনচিন চিনচিন, মনে হচ্ছে ছুঁচ ফুটে দিচ্ছে আমার ইয়ের মধ্যে, গালের মধ্যে। এটা কিন্তু মেনলি ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এখানে কিন্তু V2 V3 মেনলি ইনভলভ হয়, এটাও মনে রাখবে, V1 এর ইনভলভমেন্ট কম থাকে। ইয়েস, তো বলে দিলাম হিস্ট্রিটা কেন নেওয়া বেশি ইম্পর্টেন্ট। এই কথাটা দেখো রেড করে লিখে রেখেছি, I have never had headache like this before. This is the worst headache I have ever had. Always think of subarachnoid hemorrhage. আর subarachnoid hemorrhage কিন্তু একদম 20 বছর বয়স থেকে আপ টু তোমার 70 বছর 80 বছর পর্যন্ত হতে পারে। আর একটা এন্টিটি আছে যেখানে আছে ট্রমাটিক ব্রেন ইনজুরি যদি হয়, সেখান থেকে কিন্তু পোস্ট ট্রমাটিক এসএইচ বলে একটা এন্টিটি আছে। কারণ পোস্ট ট্রমাটিক এসএইচটা কিন্তু এত বেশি নয়, ডেঞ্জারাস নয়, কিন্তু স্পন্টিনিয়াস এসএইচ ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। কারণ সেখানে দেখতে হয় পেশেন্টের এমআর এনজিও করে, সিটি এনজিও করে দেখতে হয় যে ওখানে কোনো অ্যানোরিজম আছে কিনা, ওখানে অ্যাট্রিওভেনাস কোনো ম্যালফরমেশন হয়ে আছে কিনা, সেটার ডেফিনেটিভ রিপেয়ার করতে হয়। আর সিমটোমেটিক কি দিয়ে করা হয়, পেশেন্টের ভেসোস্প্যাজম কমানোর জন্য, ভেসোস্প্যাজম কমানোর জন্য বলছি না, ভেসোডাইলেটর দেওয়া। হ্যাঁ, কি দিয়ে কমানো হয় বলো বলো, আরে বলনি ঠিক, তাহলে তো ওদিকে তাকা যাবে। বলো বলো, কে বলতে পারবে? নিমোডিপিনের নাম শুনেছো? নিমোডিপিনের নাম শুনেছো? ক্যালসিয়াম চ্যানেল ব্রোকার, হঠাৎ মনে পড়ে গেল, তাই তো? এই দেখো অ্যাটিপিক্যাল অরা কিন্তু মাঝে মাঝে হয়, যেটা কিন্তু 1 ঘন্টার বেশি থাকতে পারে। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে যেটা বলছিলাম, অরা উইদাউট হেডেক, অরা উইদাউট হেডেক ইন দ্য অ্যাবসেন্স অফ প্রি অর মাইগ্রেন উইথ অরা। এখানে কিন্তু তোমাকে সবসময় একটা টিআইএ বা স্ট্রোক ভাবতে হবে। টিআইএ পুরো নাম কি? ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক। একটা হঠাৎ করে ছোট মাইক্রোফেসিয়াল ব্লক হয়ে গেল, খানিকক্ষণ ব্লক রইল, দুটো আবার স্পন্টেনিয়াসলি খুলে গেল। যেখানে একদম ইসচেমিয়া হয়ে যায় সেখানে খুলতে হয় বাই দ্য প্রসেস অফ ড্রাগ অর এনি থেরাপিউটিক্স। এর ক্ষেত্রে কি হয়, খানিকটা খুলে গেল। ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক যদি হয় পেশেন্টের, সবসময় কিন্তু কিপ ইন মাইন্ড, এটাকে টেক ইট সিরিয়াস। ওরা তো বলে দিয়েছি তোমাদের, নিউ হেডেকে বলে দিয়েছি। এগুলো তো বলা হয়ে গেছে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে হেডেক ফার্স্ট অকারিং ডিউরিং এক্সারসাইজ। অনেকে তো এখন রিসেন্টলি জিম করতে যাচ্ছ, যাদের কিন্তু ভ্যাসকুলার অ্যাবনর্মালিটি আছে বা কোনো ভ্যাসকুলার ম্যালফরমেশন আছে,
তাদের ক্ষেত্রে কিন্তু জিম কন্ট্রাইন্ডিকেটেড। কিপ ইন মাইন্ড। পেশেন্ট অনেক সময় জিজ্ঞেস করবে যে ডাক্তারবাবু ব্রেনে তো আমার এরকম একটা অপারেশন হয়েছিল, এরকম একটা ক্লিপ করা আছে, এরকম একটা ইয়ে করা আছে, আমার কি জিম করতে যাওয়া সম্ভব হবে বা যাওয়া চলবে? অলওয়েজ নো, সবসময় না বলবে। তার কারণ হচ্ছে হেডেক অ্যাজ সাচ ডিউরিং এক্সারসাইজ যদি কোনো অ্যানোরিজম থাকে সেটা রাপচার করে যেতে পারে। আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে তোমার ভার্টিব্রাল ডাইসেকশন হয়ে যেতে পারে। ব্যাক থেকে অনেক সময় ভার্টিব্রাল যে আর্টারি থেকে না, কারণ দুটো ভার্টিব্রাল আর্টারিতে একসাথে মিশে কি হয়, ব্যাসিলার আর্টারি তৈরি হয়। এই ভার্টিব্রাল ডাইসেকশন থেকে অনেক সময় হতে পারে। এইখানে তোমার কি আছে, সাবক্লেভিয়ান আছে এইখানে, হ্যাঁ এই দুটো জায়গাতে যেটা আমার উপর এই ক্যারোটিড আছে, ক্যারোটিড যদি উপর দিকে যাচ্ছে সে তার ডাইসেকশন হতে পারে। সুতরাং নেকের বেশি ওভারলোড, ব্যাকের বেশি ওভারলোড, ব্রেনের বেশি ওভারলোড, পার্টিকুলারলি যারা সাসেপ্টেবল পারসন তাদের চলবে না। এটা কিন্তু মনে রাখবে। কি কি কোশ্চেন করতে হবে এটা আমি ক্লিনিক্যালি যখন আমার তোমাদের পড়াবো তখন আরো জিজ্ঞেস করব, কারণ এগুলো বারবার ক্লিনিক্যাল কোশ্চেন গুলো না করলে মাইন্ডের মধ্যে এগুলো আসবে না। প্রথমে জানতে হবে, নলেজটা খানিকটা গেইন করে রাখো যে আমি এই থিওরিটিক্যালি এই জিনিসগুলো মাথায় রাখলাম, সুতরাং এগুলোর থেকেই আমার হবে। এগুলো তো মোটামুটি সব বলে দিয়েছি। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি কিন্তু মাইগ্রেনের ক্ষেত্রে পজিটিভ হয়। আইদার মা কিংবা বাবা বা দাদু বা ঠাকুমা বা দিদিমা বা মাসি বা পিসি তাদের হিস্ট্রিটাও কিন্তু নিতে হবে। শুধু বাবা মার হিস্ট্রি নিলে হবে না, কিন্তু সেখানে নেক্সট জেনারেশনটাও কিন্তু তোমাকে নিতে হবে। কারণ আমরা হিস্ট্রি নিয়ে দেখেছি কোনো একটা পার্টিকুলার ইয়েতে তাদের পজিটিভ হিস্ট্রি পাওয়া যায়। এগুলো সব বলে দিয়েছি। হ্যাঁ, এই ডায়াগনস্টিক ডায়েরি এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা জেনারেলি ইগনোর করে যাই। ডায়াগনস্টিক ডায়েরি মানে হচ্ছে পেশেন্টকে বলতে হবে যে আপনার কবে কবে মাথায় ইয়ে হচ্ছে, হেডেক হচ্ছে, সেটা আপনি লিখে রাখবেন। কতক্ষণ হচ্ছে সেটা লিখে রাখবেন, কিভাবে রিলিফ হলো সেটা লিখে রাখবেন। এইটা একটা ডায়েরি মেনটেন। কারণ পেশেন্টকে তুমি যখন ডাকবে তখন ধরো সাপোজ 1 মাস পরে ডাকলে বা 2 মাস পরে ডাকলে, সে ওখান থেকে তোমার একটা ইয়ে বলবে, হিস্ট্রি বলবে। সেই হিস্ট্রিটা তোমার কিন্তু ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেক বেশি ইয়ে হবে, বেনিফিশিয়াল হবে। দেখো টেনশন টাইপ অফ হেডেকে কেমন ইয়েটা হয়, জায়গাটা কিন্তু হ্যাঁ ব্যাক পর্যন্ত, নেক পর্যন্ত কিন্তু যেতে পারে। এই দেখো ক্লাস্টার হেডেকের ছবিটা দেখো, একটা পিকচার কিন্তু অনেক অনেক কিছু ইনফরমেশন তোমাকে দিয়ে দিতে পারে। হ্যাঁ একদম, এই ছবিটা বলছিলাম। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ পিকচার। দিস পিকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই পিকচারটা তুমি যদি একবার, আমি অ্যাডামস থেকে নিয়েছি এটা, অ্যাট এ গ্ল্যান্স তুমি যদি দেখো তাহলে কিন্তু দেখবে ওভারঅল তোমার একটা আইডিয়া হয়ে যাবে। এবং এই পিকচারটা তোমরা পারলে তুলে রাখো, এটা তোমাদের কাজে লাগবে। এটা পরের ক্লাসে আমরা বলবো। হেডেকের ফেজে আমি রেখেছি, কিন্তু পরের ক্লাসে আমরা বলবো যে এটা দেখো একটা করোনাল কাট, ব্রেনের এটা কিন্তু করোনাল কাট একটা, যেখানে কিন্তু দেখো আমরা টেম্পোরাল লোবটাকেই মেইনলি ফোকাস করেছি। এই ডান দিকে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এটা হিপোক্যাম্পাস দেখতে পাচ্ছি, এবং ওর এত বড় যে হিমাটোমাটা হয়েছে ওটা টেম্পোরাল রিজন। কারণ টেম্পোরাল রিজন ইজ ভেরি নোটোরিয়াস রিজন। তো যেটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট, এটা আমি থ্যাংক ইউ দিয়ে দিলাম মানে শেষ হয়নি আমাদের। হ্যাঁ, যেটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট পার্ট। ট্রিটমেন্ট পার্ট কিন্তু দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমার ইমিডিয়েট ট্রিটমেন্ট, যেগুলো ওই ট্রিপটান বললে, অ্যানালজেসিক বললে, একটা প্রিভেন্টিভ পার্ট। প্রিভেন্টিভ পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পেশেন্টকে বলতে হবে, পেশেন্ট তো বারবার তোমার কাছে আসবে, বলবে তো যে ডাক্তার কতদিন ওষুধ খাবো, আমার তো কমছে না কিছুতেই। সুতরাং প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার নাম্বার অফ অ্যাটাক তোমাকে কমাতে হবে। সেখানে কি কি দিয়ে করব, তোমার ওই প্রোপানল ভেরি গুড ড্রাগ।
নন, এখানে কিন্তু পার্টিকুলারলি স্পেসিফিক বিটা ব্লকার হচ্ছে, নন স্পেসিফিক বিটা ব্লকার ইজ ভেরি মাচ ইফেক্টিভ। সেকেন্ড ইজ হচ্ছে ভ্যালপ্রয়েড, হ্যাঁ। থার্ড ইজ দ্য টোপিরামেট। টোপিরামেট ইজ ভেরি গুড ড্রাগ, ঠিক আছে। অ্যান্ড যেটা আমি বললাম না কিন্তু এটা আমরা প্রথমে ইউজ করি, সেটা হচ্ছে অ্যামিট্রিপটিলিন, বা বাজারে ট্রিপ্টোমার বলে একটা পাওয়া যায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই ট্রিটমেন্ট পার্টটা কিন্তু তোমরা ভালো করে ফার্মাকোলজিতে ডিটেলস করে পড়ে নেবে, কারণ এটার উপর কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, এবং প্রত্যেকটা ডোজ ধরে ধরে পড়তে হবে। যে যেমন অ্যামিট্রিপটিলিন কারোর ধরো 10-এ কাজ হলো, কারো 25 লাগতে পারে, কারো 75 লাগতে পারে। ট্রিপটানগুলোর মধ্যে যেমন একটা ট্রিপটান দেওয়ার পরে ধরো সুমাট্রিপটান তুমি ইনজেকশন দিলে, তার কতক্ষণ পর আবার দেওয়া যায়, 2 ঘন্টা পর আবার দেওয়া যায়। ন্যাজাল স্প্রে, কোনটা কোনটা ন্যাজাল স্প্রে পাওয়া যায় সেটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওরাল ট্যাবলেট, ওরাল যে ট্যাবলেট গুলো পাওয়া যায় সেগুলো ডিসইনটেগ্রেটিং ট্যাবলেট, জিভের তলায় দিলেই তো ভুলে যাবে, কারণ তোমাকে তো পেশেন্টকে ইমিডিয়েট পেন কমাতে হবে। আর একটা জিনিসে খুব ভালো পেন কমে, আমরা মানে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে ন্যাপ্রক্সেন। ন্যাপ্রক্সেন ইজ এ ভেরি গুড ড্রাগ। বাজারে দেখবে ন্যাক্সডম বলে পাওয়া যায় একটা ট্যাবলেট, ন্যাপ্রক্সেন ইজ ভেরি গুড। সো এই কম সময়ের মধ্যে মানে অল অ্যাবাউট একটা ব্রিফ তোমাদের দিলাম, হ্যাঁ। এরপরে আমরা যখন আরো ইয়েতে ডিসকাস করব, বেড সাইডে যখন ডিসকাস করব, সেখান থেকে আরো ওখান থেকে নতুন নতুন কোশ্চেন আসবে, এবং নতুন নতুন কোশ্চেন, এবং তোমরা নিজেরা না কোশ্চেন তৈরি করো। তোমাদেরকে ভাবতে হবে যে এই হেডেক টপিকটা তো ভেরি ডিফিকাল্ট টপিক, কারণ এখানে কিন্তু তোমার সব ক্লিনিক্যাল, তুমি কিন্তু খুব বেশি কিছু পাবে না, বই থেকে খুব বেশি হেল্প পাবে না। তুমি যত পেশেন্ট দেখবে তত তোমার লাভ হবে, ঠিক আছে।